ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহা উৎসবের, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ রাজনৈতিক দলগুলোর। আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে নীল নকশার অভিযোগ রিজভির। সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ আর পাবনার বেড়ায় সড়ক ও নৌপথ অবরোধ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা। সন্ধ্যায় দাফন হবে কুষ্টিয়ায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ ছিল। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মহা উৎসবের এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির সত্যিকার অর্থে নবজন্ম হবে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এইসব কথা বলেন প্রধান উপদেষ্টা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে বিকাল 3:15টার দিকে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এরপরই বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমঝোতা কিংবা ঐক্য যেটাই হোক, নির্বাচন আসলে সবাই এক হয়ে যাবে। এ সময় জাতিকে আবারও স্মরণ করান, ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় নির্বাচন। আমরা বারে বারে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলোর ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। ভবিষ্যতে কোনোভাবেই যাতে স্বৈরাচার ফিরতে না পারে, সেজন্য সব ধরনের সংস্কার করার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার বিকল্প নেই বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে। এতে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি ও গণ অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিকেল 3টা থেকে 4টা পর্যন্ত বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি। সংবিধান সংশোধনীতে আইনি পন্থার বাইরে নজির সৃষ্টি হোক, তা বিএনপি চায় না। নির্বাচন কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়, নির্বাচন হতেই হবে। সংস্কার কার্যক্রম চলবে, কোনো কিছুর কারণে বাধাগ্রস্ত হওয়া চলবে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টা উচ্চারণ করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। যদি না হয় তাহলে আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জুলাই সনদ বাস্তবায়ন করতে কোনো সরকার ব্যর্থ হলে সে অবৈধ বলে বিবেচিত হয়। সেদিক বিবেচনায় রাখার প্রস্তাবও করা হয়েছে। জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নির্বাচনকে মহা উৎসবে রূপ দিতে হলে জুলাই সনদকে সংবিধানে সম্পৃক্ত করার বিষয়গুলো যুক্ত করতে হবে, তাহলেই জুলাই সনদ টেকসই হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে নীল নকশা তৈরি করা হয়েছে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস ও ডিইএবের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা আরেকটি দেশের আগ্রাসনের ক্ষেত্র বানিয়েছিল দেশকে। 5 আগস্টের পর নানা ধরনের শক্তির উত্থান হয়েছে, যাদের অনেকেই লড়াই করছে গণতন্ত্রের জন্য। বিএনপির এই নেতা আরও বলেন, তারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে আরেকটি দেশের কাউন্টার করতে চায়। সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ সহ পরিষদের অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতো এখনও ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানিয়েছেন তিনি। এ সময় ডাকসুর জিএস এস.এম. ফরহাদ বলেছেন, যেই মর্তেই থাকুক না কেন সব শিক্ষার্থীর জন্য কাজ করবেন, তাদের কণ্ঠস্বর হতে চান তিনি। স্বল্প সময়ের মধ্যে সব সদস্যদের জন্য 1 বছরের নির্বাহী পরিকল্পনা প্রস্তুত করা হবে বলেও জানান তিনি। সিনেট ভবনে সিন্ডিকেট সদস্য হিসেবে 5 জনকে পাঠানো হবে। ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন তা নিয়েও আলোচনা করা হয়। আমরা যারা নির্বাচিত হয়েছি, আমরা বারবার বলছি, আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হয়েছে। অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের উপস্থিতিতেই নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তারা এই লটারির আয়োজন করে। রাকসুর 23টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 248 জন প্রার্থীকে ব্যালট নম্বর দেওয়া হয়। পরে সিনেটে ছাত্র প্রতিনিধি 5টি পদে 58 জন প্রার্থীকে ব্যালট নম্বর দেওয়া হয়। এছাড়াও আজ সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এরপর থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন বলেও জানান তিনি। এদিকে আজ থেকেই শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকাল 9:30 থেকে চাকসু ভবনের 2য় তলায় শুরু হয় এই কার্যক্রম, যা মঙ্গলবার পর্যন্ত চলবে। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এবং লালদিয়াচর বিদেশি মার্কস কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে পদযাত্রা ও সমাবেশ হয়েছে। রবিবার মহানগরীর বারেক বিল্ডিং মোড় থেকে বন্দর পর্যন্ত পদযাত্রা ও বন্দর ভবনের গেটে শ্রমিকদের গণসমাবেশ হয়। এ সময় চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ.এম. নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ সহ অন্যান্য শ্রমিক নেতারা। সমাবেশে বক্তারা বলেছেন, এনসিটির মতো আধুনিক ও লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হবে। দেশের গুরুত্বপূর্ণ বন্দরের এনসিটি হস্তান্তর জুলাই আগস্ট বিপ্লবের চেতনার পরিপন্থী বলেও জানান তারা।
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় হয়েছে সকাল সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ। ফলে সকাল থেকেই বন্ধ ছিল রাজধানীর ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল। এদিকে পাবনা ১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় হয়েছে সকাল সন্ধ্যা হরতাল, সড়ক অবরোধ এবং নৌপথ অবরোধ কর্মসূচি। চরম দুর্ভোগের শিকার হন ওইসব অঞ্চলের যাত্রীরা। ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে রাতে অবরোধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাঙ্গার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো এই অবরোধ ডাকা হয়। এদিকে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রবিবারের পর থেকে আর কাউকে অবরোধের নামে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না। রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকে উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে ভাঙ্গা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছে, যাদের মধ্যে ক্ষোভ আছে, যারা আন্দোলন করছে, আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। অন্যদিকে বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সোমবার থেকে ৩ দিনের হরতালের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল সমর্থনকারীরা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর ৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামেরদি ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েক জেলার মানুষ দুর্ভোগে পড়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিকেলের মধ্যে আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ইউনিয়নে কতজন লোক, কতজন ভোটার, কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে। এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। বৃষ্টি ভেজা সকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে লালন সঙ্গীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভিনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হয় ভক্ত অনুরাগীরা। তারা বলেন, লালন সঙ্গীতে ফরিদা পারভিনের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। কিংবদন্তি এই শিল্পীকে তার ইচ্ছে অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় সমাহিত করা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। ফরিদা পারভিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম, যার কণ্ঠে নতুন করে প্রাণ পেয়েছিল লালন ফকিরের গান, ছড়িয়ে পড়েছিল সাইজির দর্শন আর আধ্যাত্মিকতা। তাই তো ফরিদা পারভিন হয়ে উঠেছিলেন লালন সম্রাজ্ঞী। শনিবার রাতে মায়ার বাঁধন ছিন্ন করে না ফেরার দেশে পাড়ি জমান ৭১ বছর বয়সী এই দেশ বরেণ্য শিল্পী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। রবিবার সকালে শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে নিয়ে আসা হয় কিংবদন্তি ফরিদা পারভিনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে।
বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন ফরিদা পারভিনের শূন্যস্থান পূরণ হবার নয়। লালন সাঁইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভিন লালন সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সেই অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। অসাধারণ মা হিসেবে অসাধারণ, অনেক কথা হয়েছিল, সেটা পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। ফরিদা পারভিনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তার কণ্ঠে লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভিন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন উনার যে কার্যকলাপ গুণা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভিন আমাদের মধ্যে নেই, আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে সাদা পাথর লুটকাণ্ডে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯। শনিবার রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি ও কোম্পানীগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে। পরে তাকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের কথা জানানো হয়। নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়কে খানাখন্দে বেহাল দশার পরেও ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্তত ১.৫ লাখ মানুষ। এতে প্রতিদিনই ঘটছে নানান রকমের দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সড়ক মেরামতে সংশ্লিষ্টদের নেই কোনো ভ্রুক্ষেপ। তবে সড়কটির সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মনোহরদী চালাকচর বাস স্ট্যান্ড থেকে বেলাবো উপজেলার মোঘা পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার যানবাহন। পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাকেও সংযুক্ত করেছে সড়কটি। এছাড়াও সড়কের পাশেই রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। গত ৪ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশা ৯ কিলোমিটারের এই সড়ক। দুর্ঘটনাসহ নানা দুর্ভোগে রয়েছেন সড়কে চলাচল করা চালক যাত্রী সহ স্থানীয়রা। চালাকচর টু বর্ষাবার পর্যন্ত পাইকার পর্যন্ত রাস্তার অবস্থা খুব খারাপ। অনেক সময় গাড়ি উল্টে যায়, প্যাসেঞ্জারে ব্যথা ভাই, আমাদের চলতে ফিরতে খুব কষ্ট হয়। গাড়ি এক সপ্তাহের ভিতরে প্রতিদিনই ২-৪-৫ দিন গাড়ি চালা যায়, বেশিরভাগই নষ্ট হয়। রাস্তাটা আজকে ৪ বছর ধরে এই অবস্থা, প্রতিদিন ওই কোনো না কোনো জায়গায় গাড়ি পল্টি খাইতেছে। এই রাস্তা বাংলার জন্য ২০ টাকার ভাড়া ৪০ টাকা আছে। যারা আমরা গরিব আছি তাদের জন্য এটা খুবই কষ্টকর। রোগী নিয়ে গেলে অনেক অসুবিধা হয়, সমস্যা হয়, এরকমই আর কি। কেউ কোনো ব্যবসায় মাল নিয়ে আসলেও অনেক মালের সমস্যা হয়। বড় প্রকল্পের অধীনে সংস্কারের প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। ৯ কিলোমিটার রাস্তা, এই রাস্তার মেনটেনেন্স করার জন্যে মানে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আসলে অনেক বেশি, যার ফলে এটা সহসাই সম্ভব হচ্ছে না মেরামত করার। সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলায় যাত্রীদের চাপ বেড়েছে রেলের উপর। তবে রেলের বগি ও ইঞ্জিন কম থাকায় সংকট দেখা দিয়েছে ট্রেনের টিকিটে। এতে দুর্ভোগে যাত্রীরা। এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়ানো ও সিলেট কক্সবাজার রেল চালুর দাবি স্থানীয়দের। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ। নিত্যদিনই রেলে চাপ বাড়ছে যাত্রীদের। এর সাথে রেলের বগি ও ইঞ্জিন সংকট। জানা গেছে প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামমুখী 6টি ট্রেনে 3600 থেকে 3800 যাত্রী সিলেট রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করেন। এতে ভোগান্তিতে তারা। টিকিট কালোবাজারিয়ে ভরে গেছে, ভোগান্তির শেষ নেই। বিগত 30 বছরে এই সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট রেলের সাথে ভালো কোনো একটি ইঞ্জিন সংযুক্ত হয় নাই। যেগুলি ট্রেন দেওয়ার কথা ছিল সেগুলি অতি তাড়াতাড়ি সেগুলি চালু করার দাবি জানাচ্ছি। সার্ভার জটিলতায় অনলাইনে টিকিট কাটা যায় না, কাউন্টারেও টিকিট মিলছে না, এমন অভিযোগ যাত্রীদের। বর্তমানে ঢাকা সিলেট রুটে মাত্র 4টি আন্তনগর ট্রেন চলাচল করছে। সিলেট চট্টগ্রাম রুটে চলছে 2টি আন্তনগর ট্রেন। ফলে যাত্রী চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া বন্ধের পথে রয়েছে সিলেট থেকে ছেড়ে যাওয়া একমাত্র মেইল ট্রেন সুরমা মেইল। বাস্তবিক হচ্ছে আমরা ট্রেনের টিকিট পাই না। ট্রেনের টিকিট সিন্ডিকেটের কারণে আমরা আসলে টিকিটই পাই না, যেতে পারি না। যদি আমরা সিন্ডিকেটে কিনতে যাই তাহলে যে দামে মূল দাম আর তাতে ডাবল 3 ডাবল দিয়েও অবশ্যই পাওয়া যায় না। চিটাগাং রুটের সেম অবস্থা। সময় মতো ট্রেন না আসে তাহলে সিলেট টু ঢাকা, সিলেট টু চট্টগ্রাম যারা ব্যবসায়ী আছে তাদের ব্যবসার ক্ষতি হয়। সিলেট টু কক্সবাজার ট্রেন চালু করলে আমাদের হাজার হাজার পর্যটক, সিলেটের পর্যটক কক্সবাজার যেতে পারবেন। এমন অবস্থায় যাত্রী সুবিধার জন্য বগি বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন ট্রেনের জন্য আসলে আমরাও চেষ্টা করছি, আমার অফিসারও রেলের ব্যক্তিগত পক্ষে চেষ্টা করতেছে, কিন্তু ইঞ্জিন সমস্যা। ইঞ্জিন না থাকার কারণে আমরা নতুন ট্রেন আমরা চালু করতে পারতেছি না। তো যদি নতুন ইঞ্জিন আসে, আশা করি আমরা একটা সিলেট ঢাকা বা সিলেট কক্সবাজার আমরা একটা ট্রেন পাবো। আমরা অনুরোধ করব বিশেষ করে স্টেশন ম্যানেজার এবং কর্তৃপক্ষকে অতি শিগগির সিলেটে 2 জোড়া নতুন ট্রেন দেওয়ার জন্য। ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সিলেট কক্সবাজার রেল চালুর দাবি সিলেটবাসীর। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বাগেরহাট শহরের রেল রোড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে। এতে আরও বক্তব্য রাখেন দলটির খুলনা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল সহ অনেকে। বরিশালের বাবুগঞ্জে জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বাবুগঞ্জ যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স সহ অনেকে। কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সুষ্ঠু সুন্দর নিরাপদ দেশ গড়ার লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। উপজেলার ফকিরাবাদে ধানের শীষ হাউস চত্বরে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের আয়োজনে এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে ভালুকা সরকারি কলেজ মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মুর্শেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রোকন সহ ভালুকা উপজেলা ও পৌর বিএনপির নেতারা। গাইবান্ধার ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শওকত মির্জা রোস্তমের বিরুদ্ধে চাঁদাবাজি ও আওয়ামী লীগ দোসরদের পুনর্বাসনের অভিযোগ এনে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা। উল্লাবাজারের ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এতে লিখিত বক্তব্য পাঠ করেন 2 নম্বর ভরতখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ।
চুয়াডাঙ্গায় পুলিশ সুপার হিসেবে গৌতম কুমার বিশ্বাসকে পদায়নের আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। প্রেস ক্লাবের সামনে চুয়াডাঙ্গাবাসী ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আমার বাংলাদেশ এবি পার্টির জেলা সভাপতি আলমগীর হোসেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহা উৎসবের, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ রাজনৈতিক দলগুলোর। আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে নীল নকশার অভিযোগ রিজভির। সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক ও রেলপথ আর পাবনার বেড়ায় সড়ক ও নৌপথ অবরোধ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা, সন্ধ্যায় দাফন হবে কুষ্টিয়ায়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।